বিজেপি আজকে তৃণমূলকে পিটছে, কালকে তৃণমূল পেটা হয়ে গেলে পরশু থেকে সিপিএম। কোন সন্ত্রাসের কাজটা তৃণমূল করেনি যে কারণে আমি তৃণমূলের প্রতি এতটুকু সমবেদনা জাগছে যে কাউকে বলবো যে না ওকে মারিস না? কাকে বলবো? বিজেপি কতটা শক্তিশালী, বিজেপি কি কি করতে পারে আমরা জানি। আমরা বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য প্রস্তুত আছি। এতদিন ধরে ধর্মের টনিক দিয়ে চলে গেছে। মুখ্যমন্ত্রী গিয়ে মন্দির উদ্বোধন করেছেন, মুখ্যমন্ত্রী গিয়ে রেড রোডে ঈদের নামাজ পড়বার সময় চলে গেছেন, মুখ্যমন্ত্রী গিয়ে ধর্মের রাজনীতির মাধ্যমে মানুষের মন জয় করতে চেয়েছেন। এসব গল্প আর থাকবে না। ভোট পরবর্তী হিংসায় দেখা গেল যে বিভিন্ন জায়গায় তৃণমূলটাই আক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত ৬ জন তৃণমূল কর্মী খুন হয়েছে। তৃণমূল এখনো পথে নামেনি, বামেরা পথে নেমেছে ভোট পরবর্তী হিংসার জন্য। আমি দুটো কথা বলতে পারি সাকিরুল। এক নম্বর কথা হচ্ছে যে কার প্রতি সমবেদনা জানাবো বলতো? তৃণমূলের প্রতি। আমি জানি বিজেপি ইজ এ ফ্যাসিস্ট ফোর্স, বিজেপি ফ্যাসিস্ট শক্তি। আমার কোনো এতে কোনো রাগঢাক নেই। বিজেপি আজকে তৃণমূলকে পিটছে, কালকে তৃণমূল পেটা হয়ে গেলে পরশু থেকে সিপিএম পিটবে। শুধু সিপিএম পিটবে না, সিপিএম পিটবে, মুক্ত চিন্তা যাদের তাদের উপর আক্রমণ আসতে পারে। দেশে যা হয়েছে আমি তোমাকে তাই বলছি আর কি। পশ্চিমবাংলার বাইরে কিছু হবে বলে তো মনে হয় না, ত্রিপুরা দেখলেও তাই মনে হয়। কিন্তু কোন তৃণমূলের জন্য কথা বলবো? কোন না এমন কোন সন্ত্রাসের কাজটা তৃণমূল করেনি যে কারণে আমি তৃণমূলের প্রতি এতটুকু সমবেদনা জাগছে না যে কাউকে বলবো যে না ওকে মারিস না? কাকে বলবো? আমি আছি সোনারপুরে, তুমি সোনারপুর থেকে সোজা চলে যাও মকরমপুর, মকরমপুরের ওই দিক থেকে তুমি সোজা চলে যাবে ভাঙড় ঘটকপুকুর হয়ে, তুমি এদিক থেকে সোজা চলে যাবে ক্যানিং জীবনতলা। 2021-এর ভোটের পরে শওকত মোল্লার বাহিনী শুধু ঘর ছাড়া করেছে তা নয়, কোনোদিন আমরা যা দেখিনি, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। আমরা সেই খবরও করতে পারিনি। বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। তুমি জীবনতলা থানার শেষ 10 বছরের তুমি ফাইল খোঁজো, দেখবে 8-10টা জায়গায় যত পরিমাণ পুলিশের কমপ্লেন হয়েছে, এফআইআর হয়েছে, জীবনতলা থানায় কম। মানুষ মারা গেছে, এমএলএ অফিসে বসে নাকি তার সওদা করা হয়েছে। আমি ছোট ছোট বলছি, আমি বড় কিছু বলছি না তোমাকে। আমি সায়ন ব্যানার্জি, আমি নিজে সোনারপুরের, আমি সায়ন ব্যানার্জি বলছি এই কারণে যে আমাকে তো অন্তত 10টা লোক সমীহ করে চলে যে না এদের পিছনে আমরা লাগবো না। আমরা যখন পঞ্চায়েতের কাউন্টিং করতে গেছি, এই লাভলি মৈত্র আজকে তার গ্যাং ঘিরে ধরে কি অশ্রাব্য ভাষায় গালিগালাজ, ভদ্রমহিলাকে দেখতে ওরকম সভ্য ভদ্র, তার মুখের ভাষা, ঘিরে ধরে শুধু মারতে পারছে না। চোখের সামনে থেকে জিতে যাওয়া পঞ্চায়েত ব্যালট তুলে নিয়ে পালিয়ে গেল। বিডিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কাউন্টিং অফিসাররা দেখলো, সেন্ট্রাল ফোর্স দেখলো, এমএলএ দাঁড় করিয়ে সেই ব্যালট লুট করে নিয়ে চলে গেল। আজকে সেই এমএলএ, সেই সেই তৃণমূলের প্রতি সমবেদনা জানাবো? 2019 সাল, এই সোনারপুরের মধ্যে স্টেশন কালিকাপুর মিটিং করছি, কোন এক 5 পয়সার তৃণমূলের মাতব্বর থাপ্পড় মারতে এগিয়ে এলো, লোকজন প্রতিরোধ গড়ে তুললো বলে করতে পারলো না। 2018 সালের পঞ্চায়েত ভোট, আমি তোমাকে আমার এলাকা দিয়ে বলছি, বাইরের এলাকা বললে তো আমি লিস্ট শেষ করতে পারবো না। 2018 সালের পঞ্চায়েত ভোট, ভোট হচ্ছে, দখল করতে চলে গেল তৎকালীন এমএলএ। কাদের জন্য সমবেদনা দেখাবো? কোন তৃণমূলের জন্য সমবেদনা দেখাবো? চম্পাহাটি পঞ্চায়েত সিপিআইএম চালাচ্ছে 13 থেকে 18, পঞ্চায়েতের মেম্বার কিনে পঞ্চায়েতের বোর্ড পাল্টে দিল। কাদের প্রতি সমবেদনা জানাবো? ভাঙড়ের বুকে একের পর এক সন্ত্রাস, একের পর এক মায়ের কোল খালি হয়ে গেছে। ডায়মন্ড হারবার, ফলতা, কার প্রতি সমবেদনা জানাবো? গোটা ফলতায় বিরোধী রাজনীতি করবার এতটুকু জায়গা রাখেনি শাহজাহান, এতটুকু। তার প্রতি সমবেদনা জানাবো? তৃণমূলের প্রতি আমার এতটুকু সমবেদনা নেই। আমি তোমাকে বলছি খুন কাম্য নয়, খুন হওয়া কাম্য নয়, কিন্তু আমি তোমাকে তাও বলছি এদের প্রতি আমি তোমাকে বলছি জিরো সিম্প্যাথি, জিরো সিম্প্যাথি। আরে ভাই, বিরোধী দল আরো 10টা আছে, কেউ সরকার থেকে এসছে, কেউ গেছে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চোর চোর আমরা 2011 সালে যখন হেরে যাই, তা মুখ্যমন্ত্রী যখন রাজভবন থেকে পদত্যাগপত্র দিয়ে বেরিয়ে আসছেন, কারোর ক্ষমতা আছে কেউ চোর বলবে আমাদের? মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চোর বলবে? গোটা পশ্চিমবাংলাটা সাম্রাজ্য মনে করেছিল। মুখ্যমন্ত্রীর এখন বাড়ির সামনে চোর তো বলছে, মুখ্যমন্ত্রী এখনো তার সোশ্যাল সাইটে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই প্রাক্তন শব্দটা এখনো পর্যন্ত শুনুন, লিখেনি। এই পরিবার হচ্ছে পাওয়ার হাংরি পরিবার,
ক্ষমতা ছাড়া এই পরিবার জীবনে কিছু বোঝেনি, চিরজীবন ক্ষমতার অলিন্দে থেকেছে। ক্ষমতার অলিন্দে না থাকলে মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারবে না, এই পরিবার ক্ষমতা ছাড়া টিকতে পারবে না। এটা হচ্ছে একটা ইমাজিনেশনের মধ্যে বেঁচে থাকা। তা উনি ইমাজিনেশনের মধ্যে যা খুশি করুন, কিন্তু আমার কথা হচ্ছে দেখো, অবশ্যই পোস্টপোল ভায়োলেন্স কাম্য নয়, আমি ফের বলছি। কিন্তু তৃণমূল মার খাচ্ছে, আমি তোমায় বলবো না এটা আমার আনন্দ হচ্ছে, কিন্তু আমি তোমাকে বলছি এতটুকু সমবেদনা জানানোর জন্য আমার কাছে কিচ্ছু নেই। এত অত্যাচার করেছে, কিচ্ছু নেই, আমি তোমাকে বলছি জিরো, মানে জিরো জিরো জিরো, মানে জিরো সিম্প্যাথি, কোনো সিম্প্যাথি নেই, কোনো সিম্প্যাথি নেই। বিজেপি ক্ষমতায় এসছে, তাহলে কি সিপিএম খুশি? না না, খুশি হওয়ার বিষয়ই নয়। আমরা কোনোদিন চাইনি বিজেপির মতো শক্তি ক্ষমতায় আসুন। মুখ্যমন্ত্রী চেয়েছেন বিজেপি ক্ষমতায় আসুন, না হলে এই এই রাজনীতিকে এই দিকে কেউ নিয়ে যায় না। 2018 সালে কেউ সিপিএম শূন্য জেনে বুঝে করে না, ইচ্ছা করে করেছেন বিজেপিকে স্পেস দেওয়ার জন্য। বিজেপিকে স্পেস দিয়েছে, বিজেপি ক্ষমতা দখল করেছে, আর আমরা জানি বিজেপির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। আমরা জানি কোনো এইসব ওই কি সিপিআইএম খুশি টুসির কথা না। তৃণমূল বিদায় নিয়েছে, তোমাকে আমি বলছি, মানুষের মানুষের জনমতে তৃণমূল বিদায় নিয়েছে, এবং তৃণমূল এর জন্য দায়ী। এর জন্য তো তুমি আমি দায়ী নয়, এর জন্য তৃণমূল দায়ী, অন্য কেউ দায়ী না। আমরা দেখলাম যে রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য বারবার ভোট পরবর্তী হিংসা নিয়ে তিনি মানুষকে বলছেন যে আপনারা হিংসা করবেন না, আপনারা করবেন না। কিন্তু উনি মুখে শান্তির বাণী শোনালেও ভোট পরবর্তী হিংসা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, এবং এমনকি কলকাতার মতো জায়গায় বুলডোজার দিয়ে দোকানপাটও ভাঙা হয়েছে, এমনটাই অভিযোগ সামনে এসছে। এই বিষয়গুলো কিভাবে দেখছেন? বুলডোজার দিয়ে দোকান ভাঙা হচ্ছে, রুটি রুজির ওপর আক্রমণ নেমে আসছে, লেনিনের মূর্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙে দিচ্ছে। আমি তোমাকে সেই কারণে বললাম মতাদর্শের লড়াই। এতদিন ধরে ধর্মের টনিক দিয়ে চলে গেছে। মুখ্যমন্ত্রী গিয়ে মন্দির উদ্বোধন করেছেন, মুখ্যমন্ত্রী গিয়ে রেড রোডে ঈদের নামাজ পড়বার সময় চলে গেছেন, মুখ্যমন্ত্রী গিয়ে ধর্মের রাজনীতির মাধ্যমে মানুষের মন জয় করতে চেয়েছেন। এসব গল্প আর থাকবে না, সরাসরি মতাদর্শের লড়াই হবে, রুটি রুজির লড়াই হবে। সেই রুটি রুজির লড়াই আমরা লড়বো, কোনো তৃণমূল আশেপাশে থাকবে না, কোনো তৃণমূলকে তুমি আশেপাশে পাবে না। আমি তোমাকে তুমি লিখে রাখো, আমি তোমায় বলছি, থাকবে না, থাকতে পারে না। তৃণমূল নিজেদেরকে একটা ব্যবসায়িক কোম্পানি বানিয়ে ফেলেছিল, বা এখনো আছে, আমার কিছু যায় আসে না। বিজেপি কতটা শক্তিশালী, বিজেপি কি কি করতে পারে আমরা জানি। আমরা বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য প্রস্তুত আছি, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এই কি বলে, তৃণমূলকে সাথে নিয়ে ভাই নিজের গা গন্ধ করবো না। আর তৃণমূল এমন একটা দল, যে দল জীবনে কোনোদিন জোট ধর্ম পালন করতে পারেনি। 1998 সালে বিজেপির সাথে জোট, 1999 সালে বিজেপির সাথে জোট, জিতে মন্ত্রী হলো, আবার সেই জোট ভেঙে 2001 সালে কংগ্রেসের সাথে জোট করলো, কংগ্রেসের সাথে জোট করে সিপিএম কে হারাতে পারলো না, আবার কংগ্রেসের সাথে জোট ভেঙে আবার বিজেপির সাথে গেলেন। অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় ইতিহাসে প্রথম দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার সাথে জোট 2011 সালে কংগ্রেসের সাথে জোট করে ক্ষমতায় আসলো, আসবার পরে সবার প্রথম লাথি মেরে কংগ্রেসকে বের করে দিল ওখান থেকে। মুখ্যমন্ত্রী, তার এতটুকু ক্রেডিবিলিটি আছে জোট রাজনীতি। এমনিতে দুর্নীতি, সাম্প্রদায়িকতার রং যা গায়ে মেখেছেন, ওনার আশপাশেও কেউ যাবে না। দিল্লির নেতারা জানে না কি জিনিস, তাই জন্য দিল্লির নেতারা ঘুরঘুর করছে অন্য কারণে, কারণ তৃণমূলের কাছে এখনো লোকসভায় 28টা, রাজ্যসভায় সম্ভবত 10-12টা এমপি আছে। ফলত তাদের সমর্থনের জন্য এখনো দিল্লির কিছু নেতাদেরকে দেখছি এখনো মুখ্যমন্ত্রীর আশপাশে ঘুরে ঘাড়ে বেড়াচ্ছে, কোনো লাভ নেই।